আবিরের স্প্যারো, ইবুক ভার্সন, লেখিকা সালমা চৌধুরী। তানভীর কাশতে কাশতে বলল, তোমার ভাবনা এত দূর? কেউ একজন আসুক, ছোট্ট ছোট্ট পায়ে পুরো বাড়ি ছোটাছুটি করুক, আর আদরে কণ্ঠে বলুক, মামা আমাতে চকলেট এনে দাও। ভালো লাগবে না তোর? আমি তো খুব করে চাই। তানভীর গলা খাকারি দিয়ে বলল, বিয়ের কোনো খোঁজ খবর নাই আর বাবা হওয়ার চিন্তায় আছো। আমার বোন আদৌ তোমাকে বিয়ে করবে তো? আবির ঠোঁট বাঁকিয়ে হাসলো, নিস্পৃহ কণ্ঠে বলল, তোর বোন বিয়ে না করলে আমি তাকে বিয়ে করব। তানভীর কোনো কথা বলছে না। আবির অকস্মাৎ সন্দেহে দৃষ্টিতে তাকালো, চিন্তিত কণ্ঠে শোধালো, বাই এনি চান্স তুই কি আমার নামে বদনাম করেছিস? কি যাতা বলছো? আমি বদনাম করতে যাব কেন? আমি যতদূর বনুকে বুঝি ওর মাথায় এসব চিন্তা ভাবনা একদমই নেই। তাছাড়া তোমার সাথে ছোটবেলা থেকেই ওর দ্বন্দ্ব লেগেই আছে, তাই বললাম। একটু রিস্ক হবে। আবির নিষ্প্রভল কণ্ঠে বলল, যে ভালোবাসায় যত রিস্ক সে ভালোবাসা তত বিশুদ্ধ। একটা সময় আসবে যখন তোর বোন আমার জন্য দেওয়ানা হয়ে যাবে, আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে, ঠিক যেমনটা এখন আমার মধ্যে চলছে। তানভীর ঠোঁটে প্রাণবদ্ধ হাসি ফুটল, বুকে আটকে থাকা উষ্ণ নিঃশ্বাস ছেড়ে কোমল কণ্ঠে বলল, আমার বোনকে সামনে নিও ভাই, ও খুব অবুঝ। তুমি যেমন আমার ভাই, তেমনি মেঘু আমার একমাত্র বোন। তোমার সাথে আমার কেবল রক্তের সম্পর্ক, কিন্তু বনুর সাথে আমার নারীর সম্পর্ক। তুমি যেভাবে বলেছিলে আমিও তোমার দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। বনুর গায়ে একটা আঁচড়ও পড়তে দিইনি আমি। বড় ভাই, বন্ধু, গার্ডিয়ান, সব দিক একাই সামলিয়েছি। এত দায়িত্ব পালন করতে করতে আমি নিজেকে নিয়ে ভাবতেও ভুলে গিয়েছিলাম। তোমার গচ্ছিত রেখে যাওয়া অমূল্য সম্পদ আজ তোমাকে ফিরিয়ে দিয়ে দিচ্ছি। প্রণয় ভরে আগলে রেখো তাকে, যাকে ঘিরে সুখের আবেশে কত শত স্বপ্ন রেখেছ ভরে। আজ থেকে আমি মুক্ত। আজ থেকে আমার মুক্তি। আমার বোন এখন থেকে তোমার, তাই তোমার ভালোবাসাকে সামলানোর গুরু দায়িত্ব তোমার। আবির মুচকি হাসলো, অতঃপর মেকি স্বরে বলল, সে না হয় নিলাম, কিন্তু এখন তো চিন্তা হচ্ছে আমার। তানভীর শশব্যস্ত কণ্ঠে আওড়ালো, কি চিন্তা? তোর বোন যদি আমাকে দেখেই বলে আই হেট ইউ, তখন? তানভীর এবার শব্দ করে হাসলো, হাসতে হাসতে বলল, বলতেই পারে। তোমার রূপের যে বাহার, পাগলও তোমার চেয়ে সুদর্শন দেখতে। আবির বিষণ্ণ চেহারায় তানভীরের দিকে তাকালো, আবছা আলোয় উসখুস চুলগুলো ঝলমল করছে, মৃদু হাওয়ায় উঠতে থাকা চুলগুলো অগ্রভাগের দু চোখ থেকে যাচ্ছে। আবির হাত দিয়ে চুল ঠিক করতে করতে মলিন কণ্ঠে বলল, তোর মতো কিউট দেখতে না বলে এমনটা খোঁটা দিলি? তোর জন্য মেয়েরা পাগল হতে পারে। আমার ভাই এত কিউট, আমার ভাই এত লোভ নেই। আমি জীবনে একজনকেই বইয়ের নজরে দেখেছি, বাকি সবাই আমার দৃষ্টিতে খালা সমতুল্য। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, রাতে খেয়েছো কিছু? না। খাবে চলো। কোথায়? বাসায় যেহেতু যাবে না, তাহলে বাইরেই খেতে হবে। হ্যাঁ চল। তাছাড়া তোকে আমার একটা কাজ করে দিতে হবে। হাঁটতে হাঁটতে শুনছি, চলো। আচ্ছা। কৃষ্ণচূড়ার ডালের কোকিলের কুহুতালে অপরূপ বসন্তের আভাস দিচ্ছে। নব্য পাতার ফাঁকে সূর্যের উদাসীন আলো রাতের আঁধার ঘুচিয়েছে। ভরে আচ্ছন্ন একজোড়া চোখের নিষ্পলক দৃষ্টি শোভমান সূর্যের পানে। সূর্য শীতল হাওয়ায় শরীরের প্রতিটা লোম কম্পমান হচ্ছে, তবুও অদূরে দৃষ্টি সরছে না। বনু? অকস্মাৎ ঘোর কাটল মেঘের। দীঘল চোখের পাপড়ি
সহকার সংকীর্ণ হলো। ফর্সা আদলে টানা টানা চোখ দুটো ঘুরিয়ে আর চোখে তাকালো মেয়েটা। বালকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তানভীর। গায়ের রং উজ্জ্বল, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। সি গ্রিন রঙের টি-শার্টটা বেশ মানিয়েছে তাকে। সে আর কেউ নয়, মেঘের একমাত্র ভাই সাফিয়াদ্দিন খান তানভীর। দুজনের চোখাচোখি হতেই হাসলো তানভীর। কি স্নিগ্ধ হাসি, যেন অমাবস্যার বুকে এক টুকরো চাঁদের আলো। তানভীরের হাস্যোজ্জ্বল চেহারা দেখে মেঘও ক্ষীণ হাসলো, মৃদুস্বরে আওড়ালো, কিছু বলবে ভাইয়া? জানিস আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। কেন? তানভীর একটু ভাবলো, তারপর বলল, কারণ আজ পহেলা ফাল্গুন। মেঘ আলগোছে কপাল গোটালো। তানভীরের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠেছে। মেঘ ক্ষীণ দৃষ্টিতে সেই হাসি পরখ করছে। তানভীর ছেলেটা খুব শান্ত স্বভাবের, প্রয়োজনের বাইরে কথা কম বলে, অযথা দুষ্টুমি করার তার স্বভাবে নেই। বন্ধু মহলেও খুব সংকীর্ণ, তবে যারা আছে তাদের জন্য সব করতে পারে। এক কথায় দায়িত্বশীল এবং অত্যন্ত ভদ্র একটা ছেলে। বাবা মা, একমাত্র ছোট বোন মাহাদিবা খান মেঘকেও ঘিরে তার জীবন। মেঘ স্নিগ্ধ গলায় বলতে শুরু করলো, পয়লা ফাল্গুন তো প্রতি বছরই আসে। বকুলতলায় মেলাও বসে, গাছে গাছে রং বেরঙের ফুল ফোটে, কোয়েলের গান শুনে ঘুমও ভাঙে। কই আমার জীবনে তো স্পেশাল কিছুই হয় না। কথাগুলো বলে শেষে করে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। হৃদয়ের অন্তঃস্থলে শূন্যতার সুর বাজছে। তানভীর মলিন চেহারার পানে চেয়ে আছে। ঠোঁটের কোণে হাসি রেখা অচিরেই ঘুচে গেছে। কি বলতে এসেছিল তা ভুলে বসেছে। তানভীর জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করলো। আচমকা মেঘ হাসতে শুরু করলো। অকপটে হাসির শব্দে চমকে উঠল তানভীর। হাসির দরুন মেঘের ফর্সা আদল ঝলমল করছে। গালের পাশে কৃষ্ণবর্ণ বিউটি স্পটটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ হাসতে হাসতে বলল, আমি মজা করছিলাম ভাইয়া, তুমি দেখছি সিরিয়াস হয়ে গেলে। তানভীর ঠোঁট দুটো কিছুটা প্রশস্ত হলো, আস্তে করে বলল, আব্বু ঠিকই বলে, তুই সত্যি একটা পাগলি। মেঘ ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আর তুমি আমার ভাই, মানে মেঘ পাগলির ভাই। তানভীর সে কথা আর কোনো উত্তর দিল না। পেছন থেকে হাত সামনে আনলো। হাতে বাসন্তী রঙের শাড়ি, ম্যাচিং চুড়ি, কানের দুল, এমনকি বেলে ফুলের গাজরাও আছে। তানভীর নরম স্বরে বলল, এগুলো তোর। মেঘ চমকালো, একরাশ মুগ্ধতা নিয়ে ভাইয়ের মুখের পানে চাইল। জীবনে এতগুলো বসন্ত কাটলো, শাড়ি চুড়ি দেওয়া তো দূরে, মেঘকে বাসা থেকে বেরই হতে দেয়নি তানভীর। সবসময় কোনো না কোনো অজুহাত দেখিয়ে মেঘের বাইরে যাওয়া বন্ধ করে দিত। অথচ আজ সে তানভীর কিনা শাড়ি দিচ্ছে। মেঘ কৌতূহল চোখে চেয়ে বিড়বিড় করলো, তুমি আমার জন্য শাড়ি এনেছো ভাইয়া? এটা কিভাবে সম্ভব? তানভীর ওই রকম ভাবেই জবাব দিল, আমি কেন আনতে যাব? আমার কি আর কোনো কাজ নেই? তানভীর মুখে এমন উত্তর আশা করেনি মেঘ। থমথমে গলায় আওড়ালো, এই শাড়ি পরে কি বাইরে ঘুরতে যেতে পারবো নাকি? বাসার ছাদে ছবি তুলে ফিরে আসতে হবে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীকে নিয়ে ঘুরে আসিস। কোন বান্ধবী? বর্ষা নাকি ছাতা নামে একজন আছে না, তাকে নিয়ে যাস। মেঘ গম্ভীর মুখে বলে উঠল, আমার বান্ধবীর নাম বন্যা, বর্ষা ছাতার মাথা না। তানভীর এর সহজ স্বীকারোক্তি, ওই একই হলো। মেঘ এবার কপট রাগী কণ্ঠে বলতে শুরু করলো, ওই একই হলো কিভাবে? ছাতা মানে কি? তুমি আমার বান্ধবীকে ছাতার সাথে তুলনা করলে? বন্যা যদি এই কথা জানতে পারে তাহলে তোমার সাথে কথা বলবে না কখনো। তোর বান্ধবী কথা না বললে আমার কি? সে তো
তোর বান্ধবী, আমার না। তাই বল তাই বলে ছাতা বলবে? এটা কোনো কথা হলো? তানভীর চেহারায় বিরক্তির ভাব নিয়ে বলল, উফ, আচ্ছা বাবা, সরি, এবার হয়েছে? মেঘ তানভীরের হাত থেকে শাড়ি চুড়িগুলো নিতে নিতে হতাশ ভঙ্গিতে বলল, হয়েছে, কিন্তু বন্যা কি আমার সঙ্গে ঘুরতে যাবে? কেন যাবে না? প্রতি বছর আমাকে রিকোয়েস্ট করে ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না। তার জন্য ও রাগ করে ওর বোনের সাথে ঘুরতে বের হয়। এবছর অভিমানে আমাকে কলই দেয়নি। আমি কল দিয়েছিলাম, কিন্তু রিসিভও করেনি। তানভীর পকেট থেকে ফোন বের করে সময় দেখলো, অদম্য কণ্ঠে বলল, তুই রেডি হয়ে নে, আমি দেখছি। মেঘ রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। হাতে থাকা বাসন্তী রঙের শাড়িটা গায়ের উপর জড়িয়ে আয়নার দিকে তাকালো। সূর্যের কোমল আলোতে মেঘের ফর্সা চেহারা দেখে মনে হচ্ছে কাঁচা হলুদ ছোঁয়া লেগেছে গায়ে। এলোমেলো বাতাসে ঘন কালো চুলগুলো নিজের গতিতে উঠছে। শাড়ি পরার আগেই মনের ভেতর অনুভূতিরা সমুদ্রের জলরাশির মতন উপচে পড়ছে। মেঘ আনমনে বলে উঠল, এই বসন্ত সত্যি স্পেশাল। ঘন্টা দুয়েকের মধ্যে মেঘ রেডি হয়ে নিল। শাড়িটা অবশ্য মেঘের আম্মু হালিমা বেগমই পরিয়ে দিয়েছেন। চুল খোপা করে গাজরা দিয়েছে, দুহাত ভর্তি চুড়ি, মুখ ভারী করে মেকআপ, মুখে ভারী কোনো মেকআপ নেই। চোখের গাঢ় কাজল টানা, অধর যুগলের গোলাপি লিপস্টিক, এতটুকুতেই সাজ কমপ্লিট। রেডি হয়ে ড্রয়িং রুমে আসতেই আব্বুর সঙ্গে দেখা। প্রথমবার মেয়েকে শাড়ি পরে দেখে বিস্ময়ের চোখে চেয়ে আছেন তিনি। দেখতে দেখতে মেয়ে যেন কবে এত বড় হয়ে গেল বুঝতেও পারেননি। এই তো সেদিন জন্মালো, কদিনের কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। সময় কত দ্রুত চলে যায়। মেঘ আদরের গলায় আওড়ালো, আব্বু, আমাকে কেমন লাগছে? জবাবে মোজাম্মেল খান বলল, মাশাআল্লাহ, রাজকন্যার মতন লাগছে তোমাকে। কোথাও যাবে? মেঘ মিষ্টি হেসে জবাব দিল, ভার্সিটিতে যাব, প্রোগ্রাম আছে। তানভীর যাবে? জানি না, আমাকে রেডি হতে বলে ভাইয়া চলে গেল। হালিমা বেগম নিজের রুম থেকে বের হতে হতে বললেন, তানভীরকে দেখলাম তাড়াহুড়ো করে কোথায় গেল, খেয়েও গেল না কিছু। দাঁড়াও, কল দিচ্ছি ভাইয়াকে। মেঘ কল দিতে যাবে অমনি তানভীরের নম্বর থেকে কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে তানভীর জানতে চাইল, রেডি হয়েছিস? হ্যাঁ। কোথায় তুমি? নিচে আয়, আমি অপেক্ষা করছি। মেঘ আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে দ্রুত নিচে নামলো। গেটের সামনে যেতেই চোখ ছানা বড় হয়ে গেল। রাস্তার পাশে এক রিকশায় বন্যা বসে আছে, পাশে তানভীর দাঁড়ানো। বন্যার চেহারা ফ্যাকাশে হয়ে আছে, চোখ মুখে রাগ আর বিতৃষ্ণা স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ চাপা স্বরে আওড়ালো, তুই এখানে? বন্যার নজর পড়ল মেঘের দিকে। মেঘের ললিত রূপ দেখে বন্যার রাগী চোখ দুটো ও চোখের দৃষ্টি কিঞ্চিৎ কোমল হলো, কিন্তু ঠোঁটের হাসি ফুটল না। তানভীর মেঘের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, নে, তোর বান্ধবী এনে দিলাম, এবার ঘুরতে যা। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, তুমি কি বন্যাকে বাসা থেকে উঠিয়ে এনেছো? তানভীর আর চোখে বন্যার দিকে একবার তাকালো, পরপর মেঘের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে দেখে কি তোর ভিলেন মনে হয়?